ডিএনএ অংশ। ওকে, আর জিনোম কি জিনিস? মানে এক সেট ক্রোমোজোমের যে কয়টা জিন আছে সবগুলাকে একসাথে জিনোম বলে। এক সেট ক্রোমোজোমে যতগুলো জিন আছে এটাকেও বলা যায়। আবার এমন কথাও বলা যায় যে একটা জীবকোষের মধ্যে যতগুলো জিন আছে তাদের সমষ্টি, তো এটাকেও পুরাটাই তো বলা যায়। এক সেট স্যার। দুইটা কথাই বলা যায়, যে এক সেট ক্রোমোজোমকে জিনোম বলা হয়, অথবা কি বললাম আরেকটা কথা, জিন, যে একটা জীবকোষের মধ্যে যতগুলো জিন আছে তাদের সমষ্টি। ওকে, তাহলে জিনোম আমরা জানলাম, জিনোম আমরা মোটামুটি ভাবে ধারণা পেলাম যে কি। তাহলে আমি যদি বলি যে এইটা একটা ডিএনএ, এই ডিএনএ কি পুরোটাই আমার জিন? না, যেগুলা এই কাজ ডিএনএ তে করে। বিভিন্ন সিকোয়েন্স আছে না? হ্যাঁ। এরকম করে বিভিন্ন সিকোয়েন্স রয়েছে আমার। হুম। এখন সিকোয়েন্সটা আমার বিভিন্ন ভাবে থাকতে পারে। এই সিকোয়েন্সটা কিসের? ওই যে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এদের সিকোয়েন্স। এখন সিকোয়েন্সটা আমার বিভিন্ন ভাবে বিন্যাস আমার হতে পারে। সেই সিকোয়েন্সটা এখানে যেভাবে থাকবে, মনে করো এই অংশটুকু আমার কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যে আমি লম্বা হব নাকি আমি খাটো হব। তাহলে এই অংশটা হচ্ছে আমার একটা জিন। এই অংশটুকু কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না, তাহলে এইটুকু আমার জিন না। এই অংশটুকু করে না, তাহলে এইটুকু আমার জিন না। ঠিক আছে? হুম। তাহলে আমার যদি কোনো বৈশিষ্ট্য জানার দরকার হয়, তাহলে কি আমি এইসব অংশ নিয়ে কাজ করে দেখবো কি আছে না আছে? না। দেখার দরকার নাই। জিনোম সিকোয়েন্সিং এর মেন বিষয় হচ্ছে আমার একটা ডিএনএ জিনের মধ্যে কি কি সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা দেখা। এখন এই জিনোম সিকোয়েন্সিংটা কেন দেখতে হবে, আমি কি জন্য এটা দেখতে যাব, বা কি লাভ আমার বিভিন্ন ক্ষেত্রে? কারণ আমি বললাম কি আমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কি আমার জিন। 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 যেমন তুমি একটা জিনিস বিবেচনা করো, যে কোন একটা মানুষকে শনাক্ত করতে হবে, ঠিক আছে? মানুষ শনাক্তকরণের ক্ষেত্রে এই জিনোম সিকোয়েন্সিংটা ব্যবহার করা হয়। তারপরে আরো কি ক্ষেত্রে ব্যবহার করা যায়? তোমরা ফরেনসিক মেডিসিন শব্দটা শুনছো? না। আচ্ছা, সিআইডি দেখছো কে কে? হ্যাঁ, দেখছি। সবাই সিআইডি দেখছো? হুম। জি স্যার। অভয়, দীপ? জি স্যার দেখছি। হুম। ওখানে এই যে একজন আছে না ডাক্তার, কি হ্যাঁ, নাম? হ্যাঁ। চালুকে। সালুংখে। ও কি করে? ও কাটা ছেঁড়া করে। বিভিন্ন বিভিন্ন কেস যখন আসে, ও সেই সব নিয়ে পর্যবেক্ষণ করে, হুম। পর্যবেক্ষণ করে ওদেরকে বিভিন্ন হিন্টস দেয়, যেমন কোন অস্ত্র দিয়ে মারা হয়েছে, হুম। অথবা যে যাকে আমরা আনছি সে কি মরে গেছে নাকি বেঁচে আছে, এগুলো দেখে না? হুম। হ্যাঁ। তারপরে কোন জায়গায় যদি কোনো চুল পাওয়া যায়, সেই চুলকে কি করে, ও বিশ্লেষণ করে। হুম। এইগুলো কিভাবে করে? এই যে অস্ত্র দেখবো, অস্ত্রের মধ্যে অবশ্যই তার কিছু একটা লেগে রয়েছে, যাতে করে আমি সেইটাকে যদি আমি এখন বিশ্লেষণ করি, আমি বুঝবো যে এই অস্ত্র দিয়েই ওই মানুষটাকে মারা হয়েছে। হুম।
তার চুল দেখবো, চুলের মধ্যেও একটা জিনোম সিকোয়েন্স আছে, যেটা দেখলে আমি বুঝতে পারবো চুলের এইরকম তো একটা চুল হয়, চুলের নিচে এই অংশটাই আমার জিনোম সিকোয়েন্সিং থাকে, কারণ এই অংশটা হচ্ছে আমার জীবিত অংশ, বাদ বাকিটুকু হচ্ছে মৃত অংশ। এখন এই অংশটা দেখে আমরা এখান থেকেও জিনোম সিকোয়েন্স করতে পারি, করে ফেলে বলতে পারি যে এটা কার জিন, এটা কি মানুষের চুল নাকি কোনো পশুর চুল নাকি কোনো ফাইবার জাতীয় জিনিস। স্যার চুল যদি পুরো গোড়া থেকে না উঠে তাহলে তো আর পারবে না। তালি পারবে না। হুম তখন কি হবে, তখন কি বুঝবো আমি, মনে করে একটা চুল এরকম রয়েছে, হুম একটা চুল এরকম রয়েছে, দুইটার পার্থক্য দেখতেছো কি, একটাই দেখো এই অংশটা কিরকম একটুখানি মনে করো এরকম স্যাব, কি বলবো, একটু থেতলানো অবস্থা, হুম আর এইটাই কিরকম রয়েছে একদম সোজা। ক্লিন কাট। হ্যাঁ তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো এমন একটা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে আমার, যাতে করে কি হয়েছে এই চুলটা একদম কাটা পড়ছে। হুম আর এই চুলটা দেখে কি মনে হচ্ছে যে এটাকে টেনে হিস্টে তোলা হয়ে গেছে। হুম আর যদি ওই টানা হেঁচড়ার মধ্যে চুলের পুরো গোড়ার অংশটুকু চলে আসে, তখন আমি সেইটুককে বিশ্লেষণ করলে পেয়ে যাব যে ওই চুলটা কিসের। কার হ্যাঁ আচ্ছা, তো এই যে এইসব কাজগুলো, এইসব বিশ্লেষণ, এইসব অবজারভেশন, এই কাজগুলো কে করে, আমাদের ফরেনসিক মেডিসিন, ফরেনসিক ডিপার্টমেন্ট, ফরেনসিক মেডিসিন বলতে ফরেনসিক ডিপার্টমেন্ট। হুম তাহলে ওরা মেইনলি কি করতেছে, এইগুলো নিয়ে ওরা বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, ডিএনএ অ্যানালাইসিস একটা অফিস আছে, সেখানে পাঠায় দেয়, সিআইডির কাছে পাঠায় দেয় যে তোমরা এগুলো শনাক্ত করে দেখো। তো ওরা কি করবে, এই জিনোম সিকোয়েন্সিংটা ব্যবহার করে বিভিন্ন কিছু সে চিরুনি তল্লাশি, মানে তল্লাশি করা এক কথায়। ওকে, তাহলে ফরেনসিক মেডিসিনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে মৃত মানুষকে চিহ্নিত করা, এটা ওর একটা কাজ। আচ্ছা, ফরেনসিক মেডিসিন আরো একটা কাজ করতে পারে, যেমন মনে করো একটা বাচ্চা হারায় গেছে, এখন সেই বাচ্চাটা কি আমার বাচ্চা নাকি, এখন একটা বাচ্চা তোমার কাছে নিয়ে আসলো, তুমি বললে যে তুমি ওর বাবা, সেইটা কিভাবে আমি মানবো? হুম এই জন্য কি করা হয়, ব্লাড টেস্ট করা হয়, যে দুইজনের ব্লাড গ্রুপ দেখা হয়। আচ্ছা, ব্লাড তো এখন অনেকের অনেক রকম ব্লাড রয়েছে, সে তো হতেই পারে একরকম, আমি তো যে কাউকে যে কারোর বাচ্চা দিয়ে দিতে পারি না। তখন কি করা হয়, তাদের ডিএনএ টেস্ট করা হয়। কারণ কি, আমার বাবার থেকে এক সেট গ্যামেট আসছে না, হ্যাঁ সেই গ্যামেটের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে ঢুকছে, তাহলে বাবার মধ্যে যে ডিএনএ পাবো, অবশ্যই বাচ্চার মধ্যেও সেই ডিএনএ থাকবে। হ্যাঁ এইটাও আমি পরীক্ষা করে দেখতে পারি। ওকে, তাহলে এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে পিতৃত্ব নির্বাচন করা, অথবা মাতৃত্ব নির্বাচন করা, মাতৃত্ব শনাক্ত। তাহলে মৃত মানুষ শনাক্ত করলাম, কারোর মৃত মানুষ হোক বা জীবিত মানুষ হোক, জীবিত মানুষও আমরা শনাক্ত করি। যেমন কেউ একজন কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে গেছে, চুরি করার সময় তার কি থেকে গেল, ওই যে চুল টুল পড়ে গেল, অথবা মনে করো কোনো একটু কোনো জায়গায় কেটে সেখানে রক্ত থেকে গেল, হুম সেই সব কাজগুলো। তাহলে জীবিত মানুষ মৃত মানুষ নিশ্চিত করা, পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণ করা, তারপরে আর কি বলা যেতে পারে, ওই যে অপরাধ তো বলেই দিলাম, যে কেউ চুরি করে নিয়ে গেছে, এটা তো সিআইডি তো অহরহ করে অপরাধী শনাক্ত। দেখবা যে একটা মেশিন থাকে, সেখানে দেখায় যে ডিএনএ ম্যাচ করতেছে কিনা, স্যার ডিএনএ ম্যাচ বই করলে লেখা দেখায় শ্রেণী ম্যাচড। বিন্যাসের স্তর নির্ধারণ। হ্যাঁ, আচ্ছা, শ্রেণীবিন্যাসের স্তর, এটা একটা ভালো জিনিস। এখন তুমি কি পাইছো, যে মনে করো কোনো একটা মানে অ্যামাজন বনে তুমি গেছো, এখন অ্যামাজন বনের মধ্যে যে তুমি একটা কি পাইছো, প্রাণী পেলে, যাকে তুমি বলতে পারতেছো না এটা কোন শ্রেণীতে পড়তেছে, তুমি এটাকে ক্লাসিফাই করতে পারতেছো না, হুম তখন তোমার কি করতে হবে,
ওর ডিএনএ তোমার কাছে তো বৈশিষ্ট্য অনেকগুলো ক্লাস মিলানো। তোমার কাছে অলরেডি আছে। হ্যাঁ। তুমি সেই সব ক্লাসে যেসব আছে, যেমন আর্থ্রোপোডা, তুমি বৈশিষ্ট্য জানো। তুমি যদি তোমাকে বলা হয় যে মলাস্কা, তুমি তাদের বৈশিষ্ট্য জানো। হুম। তখন আমি কি করব, তাহলে ওই প্রাণীটার ডিএনএ সিকোয়েন্স দেখবো। হ্যাঁ, তা ওর সাথে এখন মিলাবো। এদের বৈশিষ্ট্যের জন্য যে দায়ী যেসব হুম। ডিএনএ সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা যদি এর মধ্যেও থাকে, তাহলে আমি তাকে ওই ক্লাসের মধ্যে ফেলাই দিতে পারতেছি। হুম। এখন যদি দেখি যে বেশিরভাগই ওই ক্লাসের মধ্যে মিলে যায়, তাহলে হয় ওই ক্লাসেরই কোনো একটা প্রাণী, না হলে নতুন কোনো একটা প্রাণী হতে পারে আমার। হুম। তখন আমি সিদ্ধান্তে আসবো। যদি দেখি যে একটুখানি ব্যতিক্রম আছে, তখন আমি সেটাকে নতুন প্রাণীর মধ্যে আমি ঢুকাই দেবো। হুম। ঠিক ওকে। আছে? এটা হচ্ছে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্স। এখন এই জিনিসটা করা হয় কিভাবে, এই জিনোম সিকোয়েন্সিংটা? এটা তোমাদের বিস্তারিত লাগবে না, এটা একটু অল্পই জেনে রাখলেই হবে যে কি করা হয়। এটার আগে আরেকটা কথা বলে দিই। ফিঙ্গার প্রিন্টিং। একটা আছে ফিঙ্গারপ্রিন্ট, আর একটা আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। দুইটা কি একই জিনিস? আলাদা। কেন আলাদা? ফিঙ্গারপ্রিন্ট তো এমনি আঙ্গুলের ছাপ নিয়ে আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মানে তো ডিএনএ এর সিকোয়েন্স গুলো মিলানো। এইটাই, এই যে ফিঙ্গারপ্রিন্টিং বা ফিঙ্গারপ্রিন্ট করা, এটা কি করো তোমরা সাধারণত? ওই যে আমাদের যে বুড়ো আঙুল আছে, হুম। সেই বুড়ো আঙুল দিয়ে তোমরা ছাপ দাও। বুড়ো আঙুলের ছাপ দেয়া হয়। এইটার আরেকটা নাম রয়েছে, ডাকটাইলোগ্রাফি। কি নাম? ডাকটাইলোগ্রাফি। ট্যাকটাইলোগ্রাফি। এতে কি করা হয়, এই যে তোমার যে আঙুল, এই আঙুলের উপরে দেখবে এইরকম উঁচু 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 এরকম এরিয়া আছে, এইগুলোকে বলা হয় রিজেস বা উঁচু উঁচু জায়গা। তোমরা আঙুলে হাত দিলে কিছু ধার ধার পাও না হাতে, হুম। কিছু হুম। ভাঁজ ভাঁজ, হ্যাঁ। ওই জিনিসটা। এখন এই ফিঙ্গারপ্রিন্টের ইম্পর্টেন্সটা হচ্ছে, একটা মানুষ বলবো কি, প্রত্যেকটা মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এক এক রকম, কারোর সাথে কারোর কোনোদিন মেলবে না। কি কথা বললাম? প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। প্রত্যেক মানুষের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আলাদা। ইউনিক, হুম। কারোর সাথে কারোর কোনোদিন মেলে না। ওকে। স্যার, একই হ্যাঁ, অমরায় বলো। যারা যমজ তাদেরও মিলবে না? না, ফিঙ্গার প্রিন্টিং এমনই জিনিস যা মেলার সম্ভাবনাই থাকে না, এটা পুরোই ইউনিক। কই অমরাতে যদি, অমরা অনেক রকমের রয়েছে। তুমি যদি বলো যে, হ্যাঁ, তুমি যেটা বলতেছো ওটার ক্ষেত্রে দেখা যায় যে প্রায় এইরকম অমরার মধ্যে, এটা মনে করো একটা অমরা, সেই অমরার মধ্যে দুইটা বাচ্চা জন্ম নিয়েছে, হ্যাঁ। এই দুইজনের ফিঙ্গারপ্রিন্ট প্রায় সেম হয়, প্রায় 99 থেকে 95% মতো প্রায় সেম হয়ে যায়। কিন্তু দেখা যায় যে যদি এরকম হয় জিনিসটা, অমরা দুই পাশে দুইটা, তার মধ্যে দুইটা বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে আলাদা। তাদের ক্ষেত্রে আবার আলাদা। হ্যাঁ। তখন তাদের ক্ষেত্রে কি দেখতে হবে, আমার ফিঙ্গারপ্রিন্ট যদি তখন এক হয়ে যায়, তখন আমার দেখতে হবে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, তাদের প্রত্যেকের দুইজনেরই ডিএনএ আমার তখন মিলাই দেখতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রত্যেক মানুষের জন্য ইউনিক, এবং আরেকটা কাজ কি, যে
এরা যখন ভ্রূণ অবস্থায় রয়েছে তখন থেকে এই ফিঙ্গারপ্রিন্টটা হয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়ে যায়। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট কথা। এখন আরেকটা জিনিস আসি আমরা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে এক কথায় ওই জিনোম সিকোয়েন্সিং করা। এখন জিনোম সিকোয়েন্সিং এ কি করা হয়, ওই যে একটা ডিএনএ ছিল সেই ডিএনএ তে আমার এ টি জি সি টি এ এই যে সিকোয়েন্সিংটা এই সিকোয়েন্সিংটা বের করা হয় যে কি কি হিসেবে আমার এখানে রয়েছে। এখন এই সিকোয়েন্স বের করতে গেলে কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলো আমার একটু মেনটেন করা লাগে। যে এই জিনিসটা করছে সেই বিজ্ঞানীর নাম হলো স্যাঙ্গার। কি নাম সেই বিজ্ঞানীর? ডক্টর স্যাঙ্গার। আচ্ছা, তাহলে জিনোম সিকোয়েন্সিং যে করছে তার নাম কি? ডক্টর ফ্যাঙ্গেল। ডক্টর স্যাঙ্গার। প্রক্রিয়াটাই রয়েছে হচ্ছে তোমার এই প্রথমে ডিএনএটাকে নিয়ে আমার চারটা আলাদা আলাদা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়। কি করা হয়, প্রথমে চারটা আলাদা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়। এক একটা টেস্ট টিউবের মধ্যে এক এক ধরনের রিয়েজেন্ট দিয়ে আমার ওই যে এ টি জি সি এইগুলো শনাক্তকরণ করা হয় যে কোন জায়গায় কোনটা রয়েছে, যে এ কোথায় আছে, টি কোথায় আছে, জি কোথায় আছে, সি কোথায় আছে, এইগুলো শনাক্তকরণ করা হয়। আমি যদি ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন যেরকম রক্ত পরীক্ষা, যে ওর রক্তের মধ্যে কি এ গ্রুপ আছে নাকি বি গ্রুপ আছে, হুম। এইরকম সেম জিনিস যে আমি একটা কি করলাম, তোমরা রক্ত পরীক্ষা করে দেখছো কিনা জানি না, এরকম একটা জিনিস তার মধ্যে রক্তের ফোঁটা নেওয়া হয় এভাবে। এখন আমার রক্তে তো আছে কি অ্যান্টিজেন আছে, যদি এ গ্রুপের হয় তাহলে এ অ্যান্টিজেন, যদি বি গ্রুপের হয় তাহলে বি অ্যান্টিজেন রয়েছে। এখন এর উপরে যদি আমি এ অ্যান্টিবডি দিয়ে দিই তাহলে এরা কি করবে, এ অ্যান্টিবডি আর এ অ্যান্টিজেন মিলে বিক্রিয়া করবে, এরা নিচে এরকম করে তলানি ফেলাই দেয়। এর মধ্যে যদি বি অ্যান্টি গ্রুপ দেওয়া হয় তাহলে এরা নিচে তলানি ফেলাই দেবে। তাহলে কি বি অ্যান্টি বডি যখনই দিচ্ছি তখনই বুঝে যাব কি এই ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন আছে। হুম। যখনই আমি এ অ্যান্টিবডি দিয়ে দেখলাম তলানি পড়ে গেছে তখনই বুঝে গেলাম এর মধ্যে এ অ্যান্টিজেন আছে। এই সেম প্রসেসের মাধ্যমে এই সব জায়গায় বিভিন্ন রিয়েজেন্ট ব্যবহার করে আমার শনাক্তকরণ করা হয় যে এর মধ্যে কোন ধরনের নিউক্লিওটাইড বিদ্যমান। স্যার এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, ব্লাড গ্রুপিংটা। জি স্যার। আচ্ছা, মনে করো তুমি কোনো মানুষের ব্লাড নেছো, তোমার এখন শনাক্তকরণ করে দেখাতে হবে যে তোমার ওইটা কোন রক্ত, সেটা দেখাতে হবে। তাহলে রক্তের আগে কি করা হয়, ওইটাকে একটুখানি ভাগ করে নেওয়া হয়, যে তুমি এক ফোঁটা রক্ত নেছো সেটাকে মনে করো এরকম তিনটা গ্রুপে ভাগ করে নেছো। তোমার কাছে কি আছে, তোমার ল্যাবের মধ্যে এ অ্যান্টিবডি অথবা বি অ্যান্টিবডি তোমার কাছে রয়েছে। এখন তুমি কি করলে, এই এ অ্যান্টিবডি নিয়ে এর উপরে দিলে, বি অ্যান্টিবডি নিয়ে এর উপরে দিছো, আরেকটা আছে ডি অ্যান্টিবডি বলে একটা নাম আছে সেইটাকে নিয়ে এর উপরে দিছো। এই তিনটে কি একই রক্ত না?
জি স্যার। একজন মানুষেরই তো রক্ত নিছি। হ্যাঁ স্যার। ওকে, এখন তুমি যখন এ অ্যান্টিবডিটা এই রক্তের উপর দিলে, দেখলে যে এখানে কোনো ধরনের রিয়াকশন হয়নি, মানে কি কোনো দানা দানা ফর্মেশন হয়নি, হুম। তাহলে তোমার সিদ্ধান্ত কি আসবে? যে এর মধ্যে কোনো এ অ্যান্টিজেন নাই। জি স্যার। আচ্ছা, তুমি বি অ্যান্টিবডি এই রক্তের মধ্যে দিয়ে দিলে, দেখলে যে নিচে এরকম তলানি আসা শুরু করে দিয়েছে, কিছু সাসপেনশন দেখা যাচ্ছে, তাহলে তোমার সিদ্ধান্ত কি আসবে? এর মধ্যে বি অ্যান্টিজেন আছে। ডি এর ক্ষেত্রেও সেম, মনে করো ডি দেছো, নিচে এরকম তলানি দেখতেছো, অনেক তলানি পড়ে গেছে, তার মানে ওর ব্লাডে রেসাস ফ্যাক্টর পজিটিভ। রেসাস ফ্যাক্টরটা পরে বুঝাই দিবান এটা কি আছে। তাহলে স্যার এদের ব্লাড গ্রুপিং আমি কি পেলাম? স্যার বি পজিটিভ। পজিটিভ। বলো। স্যার এ বি অ্যান্টিজেন যদি দুইটাই না থাকে তাহলে ও গ্রুপের হবে। ও গ্রুপ হয়ে যাবে। বুঝা গেছে এটা? হুম। অভয় কোশ্চেন করলো না নাকি? কোশ্চেন কে করছিল বুঝাই দেওয়ার জন্য? স্যার অভয়। আমি স্যার। হ্যাঁ, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমার ব্লাড গ্রুপিংটা করা হয়। এখন সেম ভাবে কি করা হচ্ছে, আমার একটা ডিএনএ তো বিভিন্ন ধরনের সিকোয়েন্স রয়েছে, সেই সিকোয়েন্স তো আমার জানতে হবে যে কোথায় কোন সিকোয়েন্সটা রয়েছে। মনে করো এখানে এ, এত দূরে একটা এ, এখানে অনেকগুলো এ, সো আমার এই সিকোয়েন্সটা জানতে হবে। তার জন্য মনে করলাম যে আমি এর মধ্যে একটা রিএজেন্ট দিছি, কোথায় কোথায় আমার এ আছে সেটা বেরোয় চলে আসলো। আমার এখানে টি, টি, এখানে দুটো টি, এখানে একটা টি রয়েছে। টি এর জন্য একটা অ্যান্টিজেন একটা রিএজেন্ট ব্যবহার করলাম, সেই রিএজেন্ট দিয়ে বুঝে গেলাম যে এখানে এখানে টি রয়েছে। এইভাবে প্রথমে আমার শনাক্ত করা হয় যে কোথায় কি আছে, আলাদা আলাদা টেস্ট টিউব নিয়ে। এরপরে কি করা হয়, একটা প্রসেস রয়েছে জেল ইলেকট্রোফোরেসিস নাম। এই জেল ইলেকট্রোফোরেসিস ব্যবহার করা হয় এর পরের ধাপে। তাহলে প্রথম ধাপে কি করা হয়, টেস্ট টিউবটা নেওয়া হয়, নিয়ে বিভিন্ন ধরনের যে নিউক্লিওটাইড আছে সেইগুলো আগে শনাক্ত করা হয়। 2 নম্বরে কি করা হয়, জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। এই জেল ইলেকট্রোফোরেসিস করলে আমার এইগুলো বিভিন্ন ব্যান্ডে ভাগ হয়ে পড়ে, যে আমার ডিএনএ এর কোথায় কি আছে সেগুলো আলাদা আলাদা ব্যান্ড দেখাই দেবে। এরা তো প্রথমে আগে শনাক্তকরণ করলাম এইগুলো যে কোথায় কি আছে, দেন আমার ডিএনএ তে এরা আলাদা আলাদা ব্যান্ড তৈরি করে ফেলে। মনে করো এটা একটা ব্যান্ড হয়ে যায়, এখানে আরেকটা ব্যান্ড হয়ে যায়। এটা তোমার একটা ভিডিও দিয়ে দেবা না আমি তোমাকে, স্যার জেল এটা তো এইভাবে, ইলেকট্রোফোরেসিসটা কি? এটা ভিডিও আমি দিয়ে দেবেন, এটা এইভাবে বোঝানো যাবে না এখানে। এটা সামনে হলে একটু ভালো বোঝানো, এখানে দ্বিমাত্রিক একটা বোঝানোর সমস্যা এটা। আমার কাছে একটা ভিডিও আছে, ওটা আমি দিবানি। আমি শুধু প্রসেসটার নামটা জেনে রাখো যে এর পরের ধাপে কি করা হয়, জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে কি করলাম আমরা, ওইগুলোকে, ওই যে ব্যান্ড আকারে এদেরকে আলাদা করে ফেললাম। তোমরা রাবার ব্যান্ড দেখছো না বিভিন্ন, হুম। ওই রাবার ব্যান্ডের মতো বিভিন্ন কালারে এদেরকে মনে করো আলাদা করে ফেলতেছি এখানে, এরকম করে। তারপরে কি করা হয়, একটা এক্স রে মেশিন আছে যেটা দিয়ে আমরা ডিএনএ বুঝতে পারি। এই এক্স রে মেশিনে যখনই আমরা এটা স্ক্যান করে ফেলি, তখনই আমার এবার পুরো সিকোয়েন্সটা, এতক্ষণ আমরা শুধু শনাক্তকরণ করছি, এবার পুরো সিকোয়েন্স আমার সামনে চলে আসে, যে কি সিকোয়েন্সে এরা পরপর পরপর রয়েছে। মেন হচ্ছে 3টা কাজ করা তোমার। এই 3টা কাজ কি কি? টেস্ট টিউবে নেয়া, টেস্ট টিউবে নিয়ে রিএজেন্ট ব্যবহার করা, দেন আমার ইলেকট্রোফোরেসিস করা, আর লাস্টে হচ্ছে আমার এক্স রে করা।
3টা প্রসেস বোঝা গেছে? হুম। আমি জেল ইলেক্ট্রোফোরেসিস তোমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি একটু পরে। মানে জেল ইলেক্ট্রোফোরেসিসের মধ্যে তোমাদের একটা জিনিস লাগবে, জেল ইলেক্ট্রোফোরেসিস বলে কি, এই জিনোম সিকোয়েন্সিং এর কয়েকটা জিনিস লাগে যে জানতে হবে। যেমন কোলাইতে কয় সেট ক্রোমোজোম আছে, তারপরে কোলাই আরেকটা রয়েছে হচ্ছে মানুষ, ইস্ট, এই 3টাতে কয় সেট করে ক্রোমোজোম আছে সেটা জানতে হবে। দেন আমার ক্রোমোজোম সেট জানলাম, ক্রোমোজোমের সংখ্যা জানতে হবে। মানুষের কতগুলো ক্রোমোজোম? 46। 46। ইস্টের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। পেঁয়াজে জানো কতগুলো? 16। আচ্ছা, ইস্টেও 16টা ক্রোমোজোম। তাহলে এটা হচ্ছে আমার ক্রোমোজোম নাম্বার। ইকোলাইতে একটাই থাকে। ইকোলাইতে একটা ক্রোমোজোম। আমরা তো পড়ছি তো, ব্যাকটেরিয়াতে কিরকম পড়ছি, এরকম করে পড়ছিলাম না, একটা ডিএনএ, হুম হুম। সেই পুরোটা একটাই ক্রোমোজোম ওর। ও হ্যাঁ। ওকে, ক্রোমোজোমের পরে আরেকটা জিনিস লাগে তোমাদের, জিন নাম্বার, যে অতগুলো একটা ক্রোমোজোমের মধ্যে কতগুলো জিন আছে। মানুষে ক্রোমোজোম সংখ্যা 46টা, তার মধ্যে প্রায় 25,000 আমার অ্যাক্টিভ জিন আছে। কতগুলো জিন আছে? 25,000। 25,000 অ্যাক্টিভ জিন। ইস্টের ক্ষেত্রে থাকে হচ্ছে অ্যারাউন্ড 6,000। আর এর অর্ধেক থাকে আছে ইকোলাইতে, 3200। তাহলে ইকোলাইতে ক্রোমোজোম একটা, জিনের নাম্বার 3200। হুম। মানুষের ক্রোমোজোম 46টা, জিনের সংখ্যা 25,000। 25,000। আর ইস্টে ক্রোমোজোম সংখ্যা 16, জিনের 6,000। সংখ্যা 6,000। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে এক্সেপশনটা লিখে দিই, এক্সেপশনটা আমি লিখে নিই। তাহলে এই যে ফিঙ্গার প্রিন্টিং এর এক্সেপশন ছিল কি কি ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে বলছিলাম যে হুবহু মিলে যায়। একটা হচ্ছে, মনে করো তোমারই একটা ক্লোন তৈরি করলাম। কি তৈরি করলাম? তোমার একটা ক্লোন। ক্লোন তৈরি করছি। সো তোমার মধ্যে যে ডিএনএ, হুবহু মিলবে, 100% মিলবে। একদম সেই ক্লোনের মধ্যেও সেম ডিএনএ হবে। হ্যাঁ। তোমার যে ফিঙ্গারপ্রিন্ট হবে, সেই ক্লোনেরও ফিঙ্গারপ্রিন্ট সেম হবে। হ্যাঁ। তাহলে হুবহু মিলে যাবে তার। এখানে 100% সেম। হুম। আরেকটা জন্য কি বললো এটা, এই যে আইডেন্টিক্যাল টুইন, যেটা বা একই অমরাতে তৈরি হওয়া, এই 2টা ক্ষেত্রে হচ্ছে আমার ব্যতিক্রম। টুইনস। তাহলে জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে মোটামুটি বোঝা গেছে কি কি জিনিস। হুম। এর থেকে বেশি আর তেমন কিছু লাগবে না, বাদ বাকি যা আছে তোমরা ওগুলো পড়তে পারবা না। আচ্ছা, গতদিন আমরা কি কি পড়ছিলাম, এটুকু কারো কোনো কোশ্চেন থাকলে করে নাও। এটা তো ঠিক আছে। এটাই ছোট একটা টপিক, এটা বেশি বড় না।
আচ্ছা, গতদিন পড়াইছিলাম কি কৃষি ক্ষেত্রে পড়াইছিলাম, দেন মেডিকেল সায়েন্সে কিছু কিছু ক্ষেত্র পড়াইছিলাম। দ্যুতিময় উদ্ভিদ তৈরি করছিলাম আমরা। হ্যাঁ। কোন গাছে করছিলাম? তামাক গাছে। তামাক গাছে। তামাক গাছে কি করছিলাম আমরা? রাতের বেলা আলো জ্বালাই দিছিলাম, তাই তো? হ্যাঁ। কোন পোকা থেকে এই জিনিসটা নিছিলাম, সেই আলো তৈরি করার জিনিসটা? জোনাকি। জোনাকি পোকা থেকে। কি নিছিলাম? লুসিফেরিন। লুসিফেরিন নিছিলাম। হ্যাঁ, বিদ্যুৎ। লুসিফেরিন অথবা লুসি। লুসিফারেস তৈরি করার মতো জিন জিন হ্যাঁ হ্যাঁ, জি। লুসিফেরিন অথবা লুসিফারেস তৈরি করে দেবে এমন জিন আমি কি করছি? তামাকের মধ্যে ইনক্লুড করে দিছি। এই জন্য তামাক গাছ কি হচ্ছে? রাতের বেলাও জল 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 করে। ঠিক আছে? হুম। হ্যাঁ। আচ্ছা, নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোন জিন নিছিলাম? নিফজিন। নিফ জিন। নিফ জিনটা কোন ব্যাকটেরিয়ার মধ্যে থেকে নিছি? ইকোলাই। ইকোলাই ব্যাকটেরিয়া থেকে। ইকোলাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কি কি পড়ছিলাম আমরা? সুপার রাইস পড়ছিলাম না? যে মানুষের ক্ষেত্রে মানে ইনসুলিন পড়ছি। হ্যাঁ, এটাও হয়েছে। ইনসুলিন কোথায় থাকে? কোথা থেকে তৈরি হয় ইনসুলিন? আমাদের এর অগ্নাশয় বিটা থেকে। সেলে। অগ্নাশয়ের বিটা সেল থেকে তৈরি হয়। বিটা কোষ থেকে। ওকে। ইনসুলিনের ক্রোমোজোম নাম্বার কত? ইনসুলিন কত নাম্বার ক্রোমোজোমে আছে? 11। 11 নাম্বার ক্রোমোজোমের কোন বাহুতে আছে? খাটো বাহুতে। খাটো বা শীর্ষে। অভয় আর দীপ দুজন চুপ একদম। হ্যাঁ। পড়ছো? জি স্যার। আচ্ছা, তাহলে ইনসুলিন কত নাম্বার ক্রোমোজোমে আছে? 11। 11 নাম্বার ক্রোমোজোমের কোন বাহুতে বললে? খাটো বা খাটো বাহু। শীর্ষে। খাটো বাহুর শীর্ষে আছে। আচ্ছা, ইনসুলিনে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কতগুলো? 51টা। 51টা। হ্যাঁ, চেইন কয়টা? চেইন দুইটা। দুইটা। চেইন এ আর চেইন বি। বি। চেইন বি তে অ্যামিনো অ্যাসিড কতগুলো? চেইন বি 30টা, চেইন এ 21টা। 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 ওকে। এখন আরেকটা কোশ্চেন আমি পড়তে বলছিলাম যে কতগুলো নাইট্রোজেন বেজ আছে আমার 11 নাম্বার ক্রোমোজোমের শীর্ষে তো রয়েছে এটা, হুম। খাটো বাহু। সেখানে কি রয়েছে? অনেকগুলো নিউক্লিওটাইড আছে না? হ্যাঁ। মানে কি অনেকগুলো নাইট্রোজেন পেয়ার রয়েছে না, বেস পেয়ার? হ্যাঁ, 153টা নাইট্রোজেন। 153 নাইট্রোজেন বেস পেয়ার রয়েছে সেখানে। এই নাম্বারটা ইম্পর্টেন্ট একটু। ওকে। এখন দীপ আমারে বলো তো যে কিভাবে তুমি ইনসুলিন উৎপাদন করবা? যে একজনের বডিতে অগ্নাশয়ের সমস্যা, আমি অগ্নাশয় কি করছি, আহ তার ইনসেকশন করে আমি বের করে দিছি বা এটাকে কেটে ফেলে দিছি অগ্নাশয়। এখন কি তার দেহে ইনসুলিন তৈরি হচ্ছে? স্যার। তাহলে এখানে যদি ইনসুলিন তৈরি না হয় তাহলে তাকে আমার কিভাবে ইনসুলিন দিতে হবে? স্যার ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা। না, আমি বললাম কি কথাটা যে একজন মানুষের অগ্নাশয়তে মনে করো কোনো ধরনের প্রদাহ হয়ে গেছে। হুম। প্রদাহ মানে কি ইংলিশে বলা হয়? ইনফ্লামেশন। ইনফ্লামেশন। যে কোনো একটা প্রবলেম হয়ে গেছে, সেখানে আমার এইটা এখন কেটে ফেলে দিতে হবে। সো আমি তার অগ্নাশয়টাকে সার্জারি করে কেটে ফেলে দিলাম। তাহলে তো তার এখন আর ইনসুলিন ওখানে তৈরি হয় না। হুম। তাহলে তাকে আমি কিভাবে ইনসুলিন দেব? কোশ্চেনটা হচ্ছে এটা।
যে হাসপাতালে গেছে, তার এখন গ্লুকোজ কন্ট্রোল করতে হবে, তাহলে ইনসুলিনটা কি উপায়ে দেয়া হয়? ইনজেকশনের মাধ্যমে দেয়া হয়। হুম, তাহলে ইনসুলিন দেয়া হয় কোন মাধ্যমে? ইনজেকশন। আচ্ছা, এখন ইনজেকশন তো তোমরা দাও নরমালি কোথায়? হাতে। বডির কোন পার্টে দাও ইনজেকশন? হাতে দেওয়া হয়। হাতে দেয়া হয়। এখন হাতে পেটে বা বিভিন্ন ধরনের উরুতেও হাতে দেওয়া হয়। বিভিন্ন ধরনের জিনিস আছে। হাতে ভেইন আছে, হাতে মাসেল আছে। হ্যাঁ স্যার, মানে একবার আমার মায়ের সমস্যা ছিল, তো ডাক্তার বলছিল কি নাভির গোড়ায় স্যার এরিথ্রোপয়েটিনের তৈরি যে ইনজেকশন, ওটা নাকি নাভির গোড়ায় দিতে হয়। হুম। তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু আছে। তাহলে হাতে আমার অনেক জিনিস কিন্তু রয়েছে। হাতে আমার স্কিন বা ত্বক বা ডার্ম থেকে ডার্মিস রয়েছে। তাহলে ইনসুলিনটা যে দেব, এই ইনসুলিনটা দেয়া হয় কোন জায়গায়? মাসেলে দেয়া মাসেল। হয়, নাকি ভেইনে দেয়া হয়, নাকি ডার্মিসে দেয়া হয়, নাকি সাবকিউটেনিয়াস টিস্যুতে দেয়া হয়? এটা জানতে হবে। ইনসুলিনটা মোটামুটি ভাবে দেয়া হয় সাবকিউটেনিয়াস টিস্যুতে। টিস্যুতে। হ্যাঁ। এটা জেনে রাখলে যে ইনসুলিন কোথায় দেয়া হয়, সাবকিউটেনিয়াস টিস্যুতে দেয়া হয়। এই জন্য সাবকিউটেনিয়াস টিস্যু পেটেও আছে, পেটেও দেয়া হয়, কারণ পেটে বা উরুতেও দেওয়া হয়। পেটে অনেক পরিমাণে সাবকিউটেনিয়াস টিস্যু রয়েছে পেটের নিচে। যাদের ভুঁড়ি তাদের ওই সাবকিউটেনিয়াস টিস্যুর লেয়ারটা অনেক মোটা। ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে ইনসুলিন আমি দিলাম। এবার আমাকে বলো যে এই ইনসুলিনটা আমি তৈরি করলাম কি করে? যে আমি যে একে ইনজেকশনের মাধ্যমে দিয়ে দেব, কিভাবে, মানে সেই ইনসুলিনটা তৈরি করলাম কি উপায়ে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। সেই প্রসেসটা কেউ একজন বলো। স্যার প্রথমে আমার অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন তৈরিকারী যে ডিএনএ সেটা সংগ্রহ করব। তাহলে একজন হেলদি মানুষ থেকে কি নিতে হবে আমার? বিটা সেল ইনসুলিন থেকে, তৈরির হ্যাঁ, ইনসুলিন জিন নিতে হবে। হ্যাঁ। ওকে, দেন দেন আমি একটা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড নেব। সেটা নেব। থেকে ওই মানে ওই ডিএনএ এর সাইজ অনুযায়ী আর সিকোয়েন্স অনুযায়ী আমি সেখান থেকে কেটে নেব জায়গা। তারপর আচ্ছা, লাইগেজে সিকোয়েন্স থেকে, অনুযায়ী কাটা লাগবে না, মেন জিনিসটা হচ্ছে ওই ডিএনএ আমি প্লাজমিডের একটা অংশ কর্তন করব, কেটে নেব, যাতে হুম, করে আমি এই অংশটা ওখানে লাগাতে পারি। হ্যাঁ, তারপর আমি লাইগেজ এনজাইম দিয়ে সেটা জোড়া লাগাবো। কাটবো তারপর কোন এনজাইম দিয়ে? কার্বন এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। ওকে। তারপর লাইগেজ দিয়ে জোড়া লাগিয়ে নতুন যে হুম। রিকম্বিনেন্ট ডিএনএ সেটা আমি ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় আমি কোলাইতে প্রবেশ করাবো হিট শক দিয়ে। ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ইকোলাইতে প্রবেশ করাবো, একটা প্রসেসের নাম ছিল হিট শক। হিট শক। হিট শকে কি হয়? হিট শকে আমি ওরে বারবার ঠান্ডা ঠান্ডা রাখবো আর তাপ দেব একটু পর পর। হুম। আর একটা কথা ছিল, প্রথমে কি করতে হবে? ক্লোরিন যুক্ত পানি মানে দ্রবণে রাখতে হবে ওরে। ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড ক্লোরাইড, সমৃদ্ধ একটা লবণে রাখতে হবে। হ্যাঁ। তাহলে কি হবে? এই ক্যালসিয়াম গুলো কি হবে? ব্যাকটেরিয়ার গায়ে লেগে যাবে। হ্যাঁ। ব্যাকটেরিয়ার গায়ে যখন ক্যালসিয়াম লেগে যায়, এখানে এখানে সব ঠিক ক্যালসিয়াম আছে। লেগে রয়েছে। এরপরে যখন কি করা হয়, একবার বরফ, ঠান্ডার বরফে আর তাপ দেব। তারপরে একবার গরম, হ্যাঁ। দেন আবার বরফে রাখা হয়, তখন এখানে একটা পোর সৃষ্টি হয়ে যায়। হুম, এখন এই পোর যখন সৃষ্টি হয়, এখানে তো ক্যালসিয়াম আমার লেগে রয়েছে, সেই ক্যালসিয়াম গুলো কি করে, এই পোরটাকে টেনে রাখতে সাহায্য করে। হুম, যখন এই টেনে রাখতে সাহায্য করবে, এর ভিতরে কি হবে? প্লাজমিডটা প্রবেশ স্কুইজ করবে। করে ঢুকে পড়বে। হুম, তাহলে বরফে কতক্ষণ গরম, মানে 42 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 90 সেকেন্ড, দেন আবার বরফে রাখা হয় 1 থেকে 2 মিনিট। এই মাধ্যমে যে প্রসেসটা করা হয় সেটাকে বলা হয় হিট শক। সেটা বইয়ে পাইনি স্যার। কেন পাবা না? ইনসুলিনের মধ্যে নাই? ইনসুলিন পড়ছো? হ্যাঁ স্যার, ইনসুলিন প্রক্রিয়া পড়ছি কিন্তু পাইনি। পড়ো তো পয়েন্ট গুলো, ইনসুলিনের পয়েন্ট গুলো পড়ো তো। প্রথমে হচ্ছে ইনসুলিন জিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ। হুম। মানবদেহে ইনসুলিন উৎপাদনকারী জিনটির অবস্থান বর্তমানে শনাক্তকৃত 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর
সেই তুমি কি সমস্যাটা পড়তেছো, ধাপগুলো পড়তেছো? হ্যাঁ ধাপ না, ইনসুলিন দেখো আলাদা করে রয়েছে, ইনসুলিনের চেইন আছে একটা জায়গা। হ্যাঁ চেইনের ছবিও আছে। হ্যাঁ, তার নিচেই না? তো তার নিচে স্যার ওই যে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা, চেইনের আণবিক সংকেত এগুলা দেওয়া স্যার। থাকার কথা, আমিও জানি এটা কোথাও দেখছিলাম, এখন পাইতেছি না। আচ্ছা দাঁড়াও আমি দেখি। আমি তো বই খুঁজছি পাইনি কেন। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। চ্যাপ্টার 11 না এটা? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখা যায়। আচ্ছা দাঁড়াও দেখি আমি। স্ক্রিন কোথায়? এই যে এইটা আছে তোমাদের বইতে, এই হ্যাঁ হ্যাঁ পেজ। এখানে হ্যাঁ। এইগুলো, এই যে এই পয়েন্ট গুলো, এই যে হিউমুলিন, তার নিচে এই যে ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ, এটা নাই? হ্যাঁ আছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আছে 6 নাম্বার পয়েন্টে কি লেখা? রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড একটি ইকোলাই ভেক্টর প্রবেশ। এটা নাই এই পয়েন্ট? হ্যাঁ পাইছি, হ্যাঁ পাইছি। শীর্ষক আছে ওর মধ্যে? হ্যাঁ পাইছি। আচ্ছা, কি লেখা একবার পড়ে ফেলো। প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 14 থেকে 16 ঘন্টা বরফে ডুবে রাখবো। হুম। তারপর ইকোলার কোষ প্রাচীরে ক্যালসিয়াম লেগে থাকবে। তারপর হচ্ছে আমি একে 8 ঘন্টা আধা ঘন্টা বরফ, বরফে রাখবো। তারপর পরে 90 সেকেন্ড, 42 42 ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড। তাপে 90 সেকেন্ড রাখবো। তারপর পুনরায় আবার 2 মিনিট বরফে রাখলে হুম। এই কোলাই কোষ শোষণ করে প্লাজমিডের দেহ দেহ অভ্যন্তরে নিয়ে অভ্যন্তরে যায়। নিয়ে যায়। হুম ঠিক আছে। হুম। আচ্ছা, এবার কি করা হয়, তারপরে প্রসেস বলো। এবার ভিতরে ঢুকলো, দেন দেন তারপর আমি ওকে ক্লোনিং করব। তারপর ক্লোনিং করলাম। তারপর ও ইনসুলিন মানে ওকে লাইসিস করব। লাইসিস করে আমি ওর থেকে ইনসুলিন গুলা বের করব। আচ্ছা, তারপরে একটা কথা বলছিলাম যে এই যে যে আমি ইনসুলিনটা বের বিশুদ্ধ করে করতে নিচ্ছি, হবে, হ্যাঁ। সেটা বিশুদ্ধ করা ইম্পর্টেন্ট, না হলে কি হবে, ওর সাথে আমার আলাদা বিভিন্ন জিনও আমার বডিতে বিভিন্ন চলে হ্যাঁ আসবে। চলে যাবে। বিশুদ্ধ করব তারপর বাজারজাত করব। ঠিক আছে, এখন বাজারজাত করলাম যে নামে, সেটার নাম কি? হিমুলিন সর্বপ্রথম হিউমুলিন। যেটা করছে। তাহলে এটাই হচ্ছে আমার প্রসেস। এখানে দেখো অনেকগুলো এই এই ছকটা আছে না তোমাদের, এই ছকটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ আছে। আচ্ছা, দেখো এখান থেকে কিন্তু, আচ্ছা ইন্টারফেরন কোথায় কোথায় পাওয়া যায়? ইন্টারফেরন ভাইরাস আক্রান্ত কোষে। না, ভাইরাস আক্রান্ত কোষকে পাওয়া যায় না, ভাইরাস আক্রান্ত কোষগুলোকে মারার জন্য অন্যান্য কোষ এগুলো রিলিজ করে। ও, আচ্ছা দেখাই দিই। তাহলে ইনসুলিনের তো আর কোনো কিছু না। না। ইন্টারফেরন কি করে, আমার ভাইরাসকে মারার জন্য আমার বডি তৈরি করে দেয়। কোন কোন সেল থেকে তৈরি হয়? লিম্ফোসাইট। লিম্ফোসাইট থেকে, ডাব্লিউবিসি থেকে, আরেকটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এই 3টা জায়গা থেকে কি তৈরি হয়, আমার ইন্টারফেরন তৈরির জিন আছে এসব জায়গার মধ্যে। ঠিক আছে, হুম তাহলে এর প্রসেসও সেম। আমি মানুষের কি নেব, মাসেল থেকে ফাইব্রোব্লাস্ট নেব। ফাইব্রোব্লাস্টের মধ্যে থেকে সেই জিনটাকে আলাদা করব। সেই জিনটাকে আবার কি করবে, প্লাজমিডের সাথে কাটাছিড়া করে দেব। হ্যাঁ। দেন ওটাকে আবার কি করব, ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিয়ে ক্লোনিং করব। একই প্রক্রিয়া, একই তারপরে ওই যে প্রক্রিয়া। সে আবার আলাদা করে নেব, যা দরকার হলে আমি কি তারপর করে নেব, আবার ওটাকে বিশুদ্ধ সেপারেট, করব, বাজারজাত করব। বাজারজাত করে দেব। প্রসেস সেম এটাই। এবার প্রথমে তোমাদের বিটা বইতে ফেরন। দেখো ইন্টারফেরনের প্রসেস আছে, দেখি আমি। এই যে ইন্টারফেরন, হুম তাহলে ইন্টারফেরনের থেকে কি কি শব্দ লাগবে আমি তোমাদের বলি একটু।
দেখো এখানে দাগানোই রয়েছে। ইন্টারফারেন্স কি করে? ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়, দুইটা কাজ। তা আমরা তো একটা মুখস্থ করেই ফেলছি যে ও ভাইরাসের বংশবৃদ্ধি করতে দেবে না। হুম। নতুন আরেকটা শব্দ কি পেলাম? ক্যান্সার কোষকেও বৃদ্ধি হতে দেবে না। তাহলে স্যার এই ইন্টারফেরেন্স থেকে কি আমরা ক্যান্সারের মেডিসিন বা আনাতে পারি? হ্যাঁ, হ্যাঁ, হুম। কিন্তু এটা কার উপরে কতখানি কাজ করবে সেটা ডিপেন্ডেন্ট। ও আচ্ছা, দেন এখানে একটা শব্দ রয়েছে, দেখো এটাকে ইন্টারফেরেন্সকে বলিছে কি? প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র। হুম। এই কথাটা খুবই লাগবে, এটা একটা ডিফেন্সিভ প্রোটিন, এই কথাটা লাগে। প্রোটিন। আচ্ছা, এরপরে আর লাগবে হচ্ছে লেখছি এই কি? যে ইন্টারফেরেন্সের ব্যবহার। এটা একটু সবাই আমি পুরোটা কইলাম পড়ে না, ফেলো। হ্যাঁ লেখলা আনে না। আমি বলে দিচ্ছি, তোমরা একটু এটা মাথায় একবার শুনে নাও। ইন্টারফেরন হচ্ছে একটা নির্দিষ্ট কিসে? প্রজাতির হরমোন, এমনকি একই আরে দেহের লিখছি তো বিভিন্ন আমি। টিস্যু থেকে বিভিন্ন কইলাম ইন্টারফেরন না তৈরি লেখলা হয়। আনে না ওকে, সবকিছু। ভাইরাস আক্রান্ত লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন, ফাইব্রোব্লাস্ট কোষ থেকে এক ধরনের ইন্টারফেরন তৈরি হচ্ছে। ভাইরাস দ্বারা সংক্রমিত কোষ কর্তৃক ইন্টারফেরন নিঃসৃত বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে অধিক পরিমাণে ইন্টারফেরন উৎপন্ন করা সম্ভব হয়। এখন এই ইন্টারফেরনটা তৈরি করার মেন উদ্দেশ্য কি? যাতে করে আমার যে কোষটা আক্রান্ত হয়েছে তার আশপাশের কেউ যেন আক্রান্ত না হয়। ওর কাজটা হচ্ছে এরকম যে, এটা মনে করে একটা কোষ, এখানে যে ও আক্রমণ করে দিয়েছে ভাইরাস, ওর সাথে সাথে আশপাশের যতগুলো কোষ আছে সবাইকে সাড়া দেয় যে আমার কিছু একটা ঘটছে আমার মধ্যে, তোমরা রেডি হওয়া শুরু করো, যে তোমার কাছে যদি ওরা আসে তোমরা যেন ওকে ওজন না হয়। প্রতিরোধ করতে পারো, হুম। তোমরা যেন ব্যারিকেড করে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাস্টের লাইনটা, যে ইন্টারফেরন ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, এবার এই যে প্রসেসটা পড়ো, তোমাদের পরীক্ষায় এই প্রসেসটা ইম্পর্টেন্ট। অভয় প্রসেসটা পড়ো একটু। ও মানুষের ফাইব্রোব্লাস্ট ফাইব্রোব্লাস্ট। কোষ থেকে ডিএনএ আহরণ করা হয় এবং তা থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিন পৃথক করা হয়। ওকে, একটি উন্মুক্ত প্লাজমিডকে উপযুক্ত। একটি উপযুক্ত প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। হুম, এবার ইন্টারফেরন জিন অংশকে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে প্লাজমিডের কাটা অংশে যুক্ত করা হয়, অর্থাৎ হুম, একটি রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করা হয়। ওকে, ইন্টারফেরন জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ কে ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়। হুম, তারপরে এবার আবাদ মাধ্যম রিকম্বিনেন্ট ডিএনএ বিশিষ্ট ইকোলাই ব্যাপক বৃদ্ধি করা হয়। ইকোলাই কর্তৃক উৎপাদিত ইন্টারফেরন আবাদ মাধ্যমে নিঃসৃত হয়। হলো। আবাদ মাধ্যম থেকে ইন্টারফেরন পৃথক করে বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধকৃত ইন্টারফেরন পদ্ধতি সংরক্ষণ ও বাজারজাত করা হয়। এরূপ একটি ইন্টারফেরন বাণিজ্যিক নাম বেটাফেরন। ওকে, তাহলে প্রসেস কি আমার আলাদা? প্রসেস সব সেম, শুধু প্রথম লাইনটাই হচ্ছে আমার আলাদা। সোর্স কি হবে সেই সোর্সটা আমার লিখে দিতে হবে। আচ্ছা, স্যার এরপর আবার এখানে হুম, লেখছে যে এটি র্যাবিস রোগের চিকিৎসা সাফল্য অর্জিত হয়েছে, এটা কিভাবে? র্যাবিসের তো চিকিৎসা হয় না। র্যাবিসের চিকিৎসা হয় না, এটাই তো বললাম যে ডিপেন্ডেন্ট, কার ক্ষেত্রে কোন ধরনের সেইটার উপর ডিপেন্ড করতেছে। উম, এটাই তো বললাম যে তোমার ক্ষেত্রে আমি একটা র্যাবিসের ওষুধ দিচ্ছি, চিকিৎসা মানে কি তোমার স্যার? উপরে কাজ র্যাবিসের উপর করতেছে, টিকা আছে? কিন্তু র্যাবিসের তো টিকা আছে, তো ভ্যাকসিন দেওয়া হয় তো। হ্যাঁ, এটা তো আগে স্যার, আগে মানে? মানে হওয়ার পরে তো আর চিকিৎসা নেই।
র্যাবিস হওয়ার পরে তোমার দুইটা জিনিস দেয়া হয়, এখন দেয়া হচ্ছে বর্তমানে। চলে, হ্যাঁ। হুম ডিএনএ এর জন্য কি জিন দেওয়া হয় না কি করে? জলাতঙ্ক তোমার পুরোপুরি ভাবে এটা যখন হয়ে যায় একজন মানুষের, তাকে আর নিরাময় করা যায় না, কিন্তু এইটা কিছু কিছু ক্ষেত্রে মানে খুবই কম, সেই ক্ষেত্রে সাফল্য পাওয়া গেছে। এই জন্য তো বলতেছে যে সাফল্য কিছু ক্ষেত্রে অর্জিত, এটা তো সব ক্ষেত্রে অর্জিত যদি হতো তাহলে তো জলাতঙ্কার কারো হতো না। হ্যাঁ এরপরে রয়েছে কি বিষয়টা, টিস্যু প্লাজমিনোজেন আরে অ্যাক্টিভেটর। বলতাছি চিলাকি লাগাইছে এরা। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের একটুখানি ব্যতিক্রম প্রসেস, এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটা, টিপিএ। আচ্ছা, টিপিএ ফুল ফর্ম কি বললাম? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর করলে কি হবে, অ্যাক্টিভেট করলে কি ঘটনা ঘটবে? বলছিলাম কি যে কোনো একটা বাহিকা, তার মধ্যে হঠাৎ করে দেখা গেল কি ব্লাডের জিনিসপাতি দিয়ে ব্লক হয়ে গেছে, হ্যাঁ তাহলে সেই ব্লকটাকে ভাঙতে হবে না? হ্যাঁ, সেই জন্য কাজ করে কে? টিপিএ, প্লাজমিন, প্লাজমিন। সরি প্লাজমিন, হ্যাঁ প্লাজমিন। এটা প্লাজমিন ভেঙে তৈরি যায় হয় কোন জায়গা থেকে? প্লাজমিনোজেন থেকে। এই প্লাজমিনোজেনকে অ্যাক্টিভেট করতে লাগবে কি এই টিপিএ, হুম ঠিক আছে? হ্যাঁ তাহলে আমার রক্ত ভাঙতে সাহায্য করতে, রক্ত জমাট ভাঙতে সাহায্য করে কে? প্লাজমিন। হুম প্লাজমিন কার থেকে তৈরি হয়েছে? প্লাজমিনোজেন প্লাজমিনোজেন থেকে। প্লাজমিনোজেন থেকে যে প্লাজমিন হবে, সেই কনভার্সন কে করতে সাহায্য করে? টিপিএ। টিপিএ করতে সাহায্য করে। এখন আমার বডিতে যদি টিপিএ না থাকে, তাহলে কি করতে হবে? আরেকজনের থেকে নিতে হবে। হুম সেই প্রসেসটাই কি করা হয় আমার এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে করা হয়। এখন প্লাজমিন টিপি কি এর জন্য প্রোটিন নাকি ফাইবার? প্লাজমিনোজেন, হ্যাঁ, প্লাজমিন প্রোটিন। প্রোটিন। হুম এখন আমরা এতক্ষণ কি করতেছিলাম, বিভিন্ন জিন নিয়ে কাজ করছিলাম না সোর্স হিসেবে? হুম, এখন আমরা জিন নেব না, কারণ এই জিনটা এমআরএনএ অনেক, নিব। হ্যাঁ, এই জিনটা কালেক্ট করা অনেক অনেক দুঃসহ ব্যাপার একটা। সো এর জন্য কি করা হয়, এই প্লাজমিনোজেন যে তৈরি করতে পারবে, এই অ্যাক্টিভেটরটা তৈরি করে দিতে পারবে এমন একটা এমআরএনএ। এমআরএনএ নেওয়া হয়। এমআরএনএ মানে কি? সিঙ্গেল স্ট্র্যান্ড, হুম, যার মধ্যে কি কি আছে? এ জি সি ইউ, তাই তো? হ্যাঁ, এবার এই এমআরএনএ থেকে কি করা হয়, একটা সিডিএনএ। কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয়। আমরা রিভার্স ট্রান্সক্রিপশন পড়ছিলাম না? হ্যাঁ, রিভার্স সেম ট্রান্সক্রিপশন প্রসেস। প্রক্রিয়া। তাহলে কি করা হয়, আমার এই এমআরএনএ থেকে একটা কি করা হয়, ডিএনএ এর চেইন তৈরি করে ফেলবো। সেটাকে এখন ডিএনএ প্লাজমিডে চেইন করা কি হয়। করে করব? এই যে বরাবর যা যা আছে এই সব জায়গায় সেই জিনিসগুলো বসাই দেবো। শুধু ইউ যেখানে যেখানে থাকবে সেখানে টি যেখানে কি বসাবো। বসতে হবে, আমার হ্যাঁ, টি। পি বসাই দিতে হবে। কারণ আমরা জানি ডিএনএ তে কি থাকে, থায়ামিন থাকে। তুমি এখন কইবা। আমি কি করব, এই সিডিএনএ মা, অনুযায়ী আরে সরাবেন দে। ডিএনএ এর আরেকটা স্ট্র্যান্ড লাগবে আমার, কারণ আমরা জানি ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। বাজার ছাড়া আমার ডিস্টার্ব লাগাইছে পড়ার তাহলে টাইমে। ডিএনএ এর আরেকটা স্ট্র্যান্ড আমরা তৈরি করে ফেলবো। ডিএনএ এর আরেকটা স্ট্র্যান্ড যদি তৈরি করে ফেলি, তাহলে এরকম করে ডাবল হেলিক্স ডিএনএ তৈরি হয়ে গেল। হ্যাঁ, ডিএনএ যদি দুইটা তৈরি হয়ে যায়, তার মানে কি, আমার সেই জিন আমি এখান থেকে তৈরি করে ফেললাম। হ্যাঁ, এবার এইটাকে নিয়ে কি করব, কাজ করব, ঠিক আছে? হ্যাঁ, ওই আগের মতো সব কাজ আবার এবার এই জিনিসটা নিয়ে আমি কার মধ্যে ঢুকাই দেবো? প্লাজমিডের মধ্যে। ব্যাকটেরিয়া। ওই প্লাজমিড দিয়ে ব্যাকটেরিয়াতে ঢুকাই দেবো, তারপর দিয়ে আবার নাম্বার ইনক্রিজ, ক্লোনিং করব, লাইসিস করব, হুম, বিশুদ্ধ করব, বাজারজাত। বাজারজাত করব। তো শুধু প্রসেসের ক্ষেত্রে আমার এই সোর্স টুকু ভিন্ন, এক্সেপশন, ঠিক আছে? হুম, ওকে, আচ্ছা। এরপরে রয়েছে কি তোমাদের ইরাইথ্রোপয়েটিন, আছে, হ্যাঁ। সেম জিনিস সেম প্রসেস, এও তোমরা পড়লে একবার দেখলেই পাবা।
আচ্ছা, এই জিনিস রয়েছে জিন থেরাপি। জিন থেরাপি, জিন এক থেরাপি। হুম, যে মনে করো যে আমার পুরো ওই যে 25,000 জিন বলছিলাম না হুম। মানুষের দেহে থাকে, হ্যাঁ। তা এই জিনের মধ্যে মনে করো একটা মাত্র জিন আমার, তো বললাম একটা জিন হচ্ছে আমার রোগ সৃষ্টি করে মাত্র। একটা জিন কি করতে পারতেছে আমার বডিতে, রোগ সৃষ্টি করে দেয়। হুম। মানে মিউটেশনের মাধ্যমে মনে করো কোনোভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আমার কাজ কি হবে? হয় এই জিনটুকু আমি কেটে বাদ দিয়ে দেব, না হলে আমার একজন সুস্থ মানুষের দেহে ওই জায়গাটায় কি জিন থাকার কথা সেই সিকোয়েন্স দেখব, দেখে আমি এই সিকোয়েন্সটা পাল্টাই ফেলবো। এটাই হচ্ছে আমার জিন থেরাপি। তাহলে জিন থেরাপিতে কি বললাম, যে আমার কোনো একটা জিন হচ্ছে সমস্যা ঘটায় আমার বডিতে, তাহলে সেই জিনটাকে আমরা কি করতে পারি, দুইটা কাজ করতে পারি। এক, কেটে বাদ দিয়ে দিতে পারি। আর 2 নম্বরে বললাম কি, সেইটাকে আমরা ঠিক করতে পারি। যে সিকোয়েন্স তো এইভাবে রয়েছে যে 1 2 3 4 সিকোয়েন্স যদি থাকে সে আমার রোগ তৈরি করে দেয়, হুম। কিন্তু সিকোয়েন্সটা যদি 1 2 4 3 থাকতো ও কোনো রোগ সৃষ্টি করতে পারতো না। হুম। তাই আমার কি করতে হবে, এইটাকে আমরা এই সিকোয়েন্সে সাজাই ফেলবো। তো এটা করতে হলে তো একেবারে ভ্রূণ অবস্থায় করতে হবে না? হুম, যদি এটা করতে চাই। এই যে এইটা করতে চাইলে তো আমি যদি মানুষটা বড় হয়ে যায় তখন আর এগুলো করে লাভ হবে না, কারণ অলরেডি সেটাই তো তার বললাম, দেহকোষ ভ্রূণ তৈরি হয়ে অবস্থায় গেছে। করতে হবে। এটা করলে সেই বাচ্চা অবস্থায় করতে হবে, হুম। কারণ বাচ্চা অবস্থায় যদি তার কোনো একটা জিনে প্রবলেম থাকে সেইটাই কিন্তু আমার সব দেহকোষ তৈরি করবে হুম। আস্তে বাচ্চা আস্তে। বলতে কি মানে ভ্রূণ অবস্থায় না? ভ্রূণ অবস্থায়, হ্যাঁ। আবার এমনও হতে পারে যে তুমি বড় হয়ে গেছো, হুম। তোমার বডির একটা জায়গার জিনেই সমস্যা, মনে করো তোমার হাতে কোনো একটা টিস্যু, সেই টিস্যুর মধ্যে কোনো কোষ, সেখানে সমস্যা। হুম। তাহলে তুমি সেখানে কি করতে পারো, সেই অংশটাই, কারণ কোষ তো কিছুদিন পরে ওখান থেকে মারা যাবে স্কিনের, হ্যাঁ। তুমি যদি সেখানে রিপ্লেস করে দিতে পারো একটা কোষের মধ্যে, সেখান থেকে পরবর্তীতে ওই হ্যাঁ, সুস্থ কোষগুলোই তৈরি হবে। বিভাজন হবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে কোনো একটা অংশ যদি প্রবলেম হয়, তুমি বড় হয়ে গেছো তাতে ভালো। কোনো সমস্যা হয় না, হুম। সেখান থেকে আস্তে আস্তে সেটা রিকভার করতে পারে। কিন্তু তোমার ওই যে স্টেম সেল গুলো যদি সমস্যা থাকে, ভ্রূণ অবস্থাতেই যদি সমস্যা তৈরি হয়, ওই তাহলে সেগুলো অবস্থাতেই তো ঠিক তোমার করতে হবে। সারা জায়গায় ছড়ায় পড়বে, সেগুলো তো আর ঠিক করার উপায় থাকবে না। হুম। আচ্ছা, তাহলে জিন থেরাপি মানেই হচ্ছে কি, আমার আমার ভুলভাল কোনো একটা জিন রয়েছে, সেই জিনটাকে আমি বাদ দেবো ঠিকঠাক অথবা ঠিক করে দেব। করবো। ঠিক আছে, হুম। এটাই আমার জিন ইঞ্জিনিয়ারিং করা বা থেরাপি করা। আচ্ছা, তোমাদের বায়ো ফার্মিং বিষয়টা বলছিলাম কি জিনিস? বায়ো ফার্মিং হুম, না আচ্ছা, হচ্ছে, দেখো হ্যাঁ, ছাগলের যে ফার্মিং লোম জিনিসটা স্যার মানে ওগুলা। হচ্ছে আমার ফার্মাসিউটিক্যালস রিলেটেড। ফার্মিং মানে কোন রিলেটেড, আমার ফার ফার্মাসিউটিক্যালের রিলেটেড। ফার্মাসিউটিক্যালস গুলোতে কি ঘটে, তোমরা ওষুধ। বিভিন্ন ওষুধ খাও না, হুম। বিভিন্ন মেডিসিন দেখো না যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অ্যারিস্টো হ্যাঁ। ফার্মাসিউটিক্যালস এসব লেখা থাকে। হ্যাঁ। ফার্মাসিউটিক্যালস এর কাজই হচ্ছে এইসব ওষুধ তৈরি করা, অথবা বিভিন্ন অ্যান্টিজেন তৈরি করা, অথবা বিভিন্ন অ্যান্টিবডি তৈরি করা, এইসবই হচ্ছে ওদের কাজ। যখন হিউজ পরিমাণে এই কাজগুলো করে ওরা, উৎপাদনটা যখন কি করে ফার্মাসিউটিক্যালস হিউজ অ্যামাউন্টে করে, তখনই সেটাকে বলা হয় বায়ো ফার্মিং করা। তাহলে বায়ো ফার্মিং কাকে বলবো, যে ফার্মাসিউটিক্যাল যখন ব্যাপক পরিমাণে কোনো একটা ওষুধ তৈরি করতেছে বা অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে, কোন মোবাইলে তখন তাকে বায়ো ফার্মিং বলে। কার মোবাইলে যাও তুমি? ঠিক আছে,
মানে বায়ো ফার্মিং থেকে দুইটা জিনিস তোমরা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্ব দিবা। একটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন, আর একটা হচ্ছে স্পাইডার সিল্ক। ছাগল ও দুধ থেকে স্পাইডার সিল্ক। স্পাইডার সিল্ক কি স্যার? স্পাইডার সিল্ক বলতে তোমার বোঝানো হচ্ছে যে ওই দুধটা রয়েছে না, ওই দুধের থেকে কিছু একটা প্রোটিন থাকে, সেই প্রোটিন নিয়ে এমন এক ধরনের সিল্ক তৈরি করা যেটা আমার বাজারে খুবই ভালো মানের বিক্রি করা যায়। এরা স্যার ব্যয়বহুল না? দুধ থেকে প্রোটিন নিব তারপর আবার সিল্ক। হ্যাঁ, তো ব্যয়বহুল তো। ও মা, তো তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এটা করতেছো কি যেন তেন বিষয় নাকি? তাহলে তো স্যার সিল্ক তো স্যার বহুত এক্সপেন্সিভ হবে। হ্যাঁ, এটা তো তোমার এই বাজারের এই নর্মাল সিল্ক না, এ তো তৈরি করা হচ্ছে কি থেকে, বিভিন্ন পোকা থেকে। হুম। আর ওইগুলো তৈরি করা হচ্ছে কি আমার সেই মিল্কের প্রোটিন থেকে তৈরি করা প্রোটিন হচ্ছে। থেকে। ওটা তো নর্মালি তৈরি হতো না, সেটাকে তো আমরা ইঞ্জিনিয়ারিং করে তারপরে তৈরি করতেছি। হুম। আচ্ছা, থ্রোম্বিন কি জিনিস? থ্রম্বিন। থ্রম্বিন প্রথম প্রোটিন এগুলা। থ্রোম্বিন কোন জায়গায় পড়ছিলে মনে আছে? হ্যাঁ, এই যে ক্লটিং ফ্যাক্টরে। ক্লটিং ফ্যাক্টরের মধ্যে থ্রোম্বিন পড়ছো? হ্যাঁ। কয় নাম্বার? থ্রম্বিন না প্রথম বিন যেন ছিল। প্রোথ্রোম্বিন ছিল। প্রোথ্রোম্বিন পরে থ্রোম্বিনে মানে কনভার্ট হয়। অ্যাক্টিভেটেড থ্রম্বিন তৈরি হয়। ঠিক আছে, তাহলে থ্রোম্বিনের কাজ কি? ক্লট করা, হুম। রক্ত জমাট বাঁধানো। অ্যান্টিথ্রোম্বিনের কাজ কি হবে? এটাকে ভাঙা ক্লট হতে না দেয়া। না দেওয়া। হুম, এই কথাটুকু মনে রাখো যে যাদের বডিতে থ্রোম্বিনের অ্যাক্টিভিটি বেশি, হুটহাট করে যে কোনো জায়গায় যায় জমাট বেঁধে যায়, হুম, তাদের সেটাকে অ্যান্টিথ্রম্বিন ভাঙার দিয়ে জন্য দেয়। অ্যান্টিথ্রোম্বিন দেয়া হয়। হুম। এই অ্যান্টিথ্রোম্বিনের জন্য আমরা একটা ওষুধ ব্যবহার করি, সেই ওষুধটার নাম হচ্ছে, আমরা বাইরে থেকে, ওষুধ তো না, এটা হচ্ছে তোমার হেপারিন। এই হেপারিনের নাম শুনছো না? হ্যাঁ। এই হেপারিনটা হচ্ছে অ্যান্টিথ্রোম্বিন হিসেবে আমরা ব্যবহার করি। হেপারিন হচ্ছে ওষুধ, আমার বডিতেও তৈরি হয়, বাইরে থেকেও এগুলো দিতে পারি। ডব্লিউবিসি ঠিক তৈরি আছে, করে। হ্যাঁ। এই হেপারিন আবার দুই রকমের আছে, একটা লো হচ্ছে লো মলিকিউলার, আর একটা হচ্ছে হাই মলিকিউলার। তা মোটামুটি ভাবে আমাদের লো মলিকুলার গুলো হচ্ছে একভাবে কাজ করে, হাই মলিকুলার গুলো আরেক ভাবে কাজ করে। হুম। এগুলো তোমাদের এখন আর জানতে হবে না। আমাদের বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, এই লো মলিকুলারটা একটা ফ্যাক্টরকে করতে পারে না, হাই মলিকুলার গুলো সব বিভিন্ন ফ্যাক্টর সহ সব ফ্যাক্টর গুলোকে এরা কাজ করে। ফ্যাক্টর 10 ছিল না একটা, স্টুয়ার্ট? হ্যাঁ, স্টোর ছিল। এই স্টুয়ার্ট ফ্যাক্টরকেও ও বন্ধ করে দিতে পারে, যেটা হাই মলিকুলার, কিন্তু লো মলিকুলার এই কাজটা করতে পারে না। হুম। আচ্ছা, তাহলে বায়ো ফার্মিং কাকে বলে এটা লাগবে কিন্তু সংজ্ঞা। বায়ো ফার্মিং এর মাধ্যমে কোন দুটো জিনিস তৈরি করা হয় ওষুধ, এটাও ইম্পর্টেন্ট। অ্যান্টিথ্রম্বিন আর হচ্ছে স্পাইডার সিল্ক। স্পাইডার সিল্ক। ওকে, এখন মোটামুটি ভাবে আমার যাবতীয় যা পড়ার হয়ে গেছে এই চ্যাপ্টারে। একটা জিনিস একটুখানি বায়ো লাস্ট। ফার্মিং এ আরেকটা জিনিস লেখা স্যার। হুম, বলো কি ইনসুলিন লেখা আছে? এখন কুসুম ফুলের বীজের মাধ্যমে উৎপাদনযোগ্য হয়েছে। আচ্ছা, কুসুম ফুল বলতে কি, এটা এক ধরনের ফুল, এটা ছবি দেখাতে হবে, দাঁড়াও। এই যে এই ফ্লাওয়ার গুলোতে, হুম। এই ফ্লাওয়ার গুলোতে কি করা হয়, ওই যে ইনসুলিন তৈরির জিনটা এর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। এখন এই ফুল যত পরিমাণে তৈরি হবে,
প্রত্যেকটা ফুলের মধ্যে কি থাকবে? ইনসুলিন। ইনসুলিনের জিন। হুম। তারপরে যদি এই ফুলের রস করে আমি খেতে পারি বা এই ফুলটাকে আমি যদি বিভিন্নভাবে খেতে পারি, স্যার আমার খেলে কি বডিতে হবে চাহিদা। স্যার? খেলে তো স্যার হ্যাঁ, প্রোটিন, ইনসুলিন তো প্রোটিন, সেটা হজম হয়ে যাবে না? এটা রক্তে দিতে হবে না স্যার? হজম হবে না, সেটা আমার বডিতে চলে যাবে। ওরা সব প্রোটিনকে যদি হজম করতো তাহলে ইনসুলিন তো আমার বডিতে নর্মালি রয়েছে, সেও তো হজম হয়ে যাওয়ারই কথা ব্লাড থেকে এসে, প্রত্যেকটা সেলের মধ্যেই তো সে ঢুকতেছে।